বন্ধুরা, আমার নাম বিকাশ। আমরা দীঘার কাছাকাছি একটি গ্রামে বসবাস করি। আমার বাবা সৃজিত অনেক দিন হল বিদেশে গেছেন, ভাগ্য পরিবর্তনের আশায়। তিনি আমাদের বলেছিলেন প্রত্যেক বছর ৩ মাসের জন্য ছুটি নিয়ে বাড়িতে আসবেন। কিন্তু এখন তিনি আমাদের বলছেন যে আগামী ৭ বছরের জন্য বাড়ি ফিরতে পারবেন না, কারণ স্থায়ীভাবে ভিসা পাওয়ার জন্য বিদেশে ৭ বছর তাকে থাকতে হবে। এটা আমার এবং আমার মায়ের জন্য একটি কষ্টের খবর ছিল, কারণ এর অর্থ হল এখনও আরও ৫ বছর আমরা বাবার সাথে দেখা করতে পারব না। গল্প শুরু করার আগে আপনাদের আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বয়স ২৫ বছর, লম্বায় প্রায় ৬ ফিট, ওজন ৭৫ কেজি। আমরা মূলত কৃষক। খেতে পরিশ্রম আর বাড়িতে সবজি সহ ভালো ভালো খাবার খেতে পেয়ে আমাকে অনেক শক্তিশালী দেখতে হয়েছে। এখন আমি অনার্স ৩য় বর্ষে পড়ছি। গ্রামে আমাদের বড় চাষ করা জমি আছে। সেই জমিটি গ্রাম থেকে অনেকটাই দূরে। জমিতে আমরা মূলত ২টি চাষ করি, ধান ও আখ। মাঠের এক কোণায় আমাদের গবাদি পশুর চালাও আছে। সেখানে আমি প্রতিদিন কাজের জন্য যাই। আবার অনেক সময় আমার মাও সাহায্য করতে আমার সাথে যায়। এবার আমার মায়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার মায়ের বয়স ৪৫ বছর। আমার মা একটি কৃষক পরিবার থেকে বিলং করে। তাই বাড়িতে এবং মাঠে ঘাটে কঠোর পরিশ্রমের কারণে মা শক্তিশালী এবং পাকাপোক্তভাবে গড়ে উঠেছে। আমার মায়ের গায়ের রং একটু গাঢ় ফর্সা। একটু মোটাসোটা হলেও মা যেহেতু ৫ ফিট ৫ ইঞ্চ লম্বা, তাই মাকে মোটাসোটা বলে মনে হয় না। ওজন ও প্রায় ৭০ কেজি হবে। আমি আগেই বলেছি যে সে একটু গোলগাল প্রকৃতির, মানে মোটাসোটা। আমার মা বাড়ির বাইরে ভেতরে সবসময় শাড়ি পরেই থাকেন। গরমকালে তিনি বাড়িতে শাড়ি কম পরতেন। কাজের সময় মা যখন নিচু হয়ে কাজ করে তখন ভেদ করে বেরিয়ে আসতে চাই। বাড়িতে আমি প্রায়ই আর চোখে দেখতাম। আমি জানি না মা টের পেয়েছে কিনা, কারণ কখনোই আমি মায়ের দিক থেকে এমন কোনো কথা পাইনি যে মা বুঝতে পেরেছে। আমার বাবা বাড়ির বাইরে থেকে আমাকে ঘরের মানুষ কি করে তুলেছে। আমার মা আমাকে বাড়ির কর্তা বলত। যখনই আমি কোনো কাজ করতে চাইতাম না তখনই মা বলত, তুই তো এখন বাড়ির কর্তা, তুই যদি কাজ না করিস তাহলে কে করবে শুনি? তোর বাবার কাজগুলো তো তোকেই এখন করতে হবে, তাই না? যেহেতু আমি নিয়মিত কলেজের বান্ধবীদের সাথে মিশতাম, তাই আমি আমার মায়ের সাথে ভালো বন্ধুত্ব গড়ে তুলেছিলাম। আমি আমার মায়ের সংসার জীবন সুখী কিনা সে সম্পর্কে কিছুই জানি না। তবে আমার মনে হয়েছিল যে তিনি অবশ্যই কষ্টে আছেন, কারণ আমার বাবার বিদেশ যাওয়া প্রায় ২ বছর হতে চলল। আর বাবা যে আরও ৫ বছর বাড়ি আসবেন না, এই খবরটা ছিল মায়ের জন্য আরও কষ্টের। তাই আমার জানা ছিল না তিনি কিভাবে তার সংসার জীবন পরিচালনা করতে সক্ষম হবেন। যেদিন থেকে বাবার বাড়িতে না আসার খবরটা আসে, ঠিক সেই দিন থেকেই আমি খেয়াল করি মা যেন কেমন হতে শুরু করে, অন্যমনস্ক থাকেন। এমন অনেকবার হয়েছে যে তার ঘর থেকে আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু আমার শুধুমাত্র শোনা ছাড়া কিছু করার ছিল না। গরমের দিনগুলিতে খুব গরম পড়ত, তাই বাড়িতে আমি কেবল লুঙ্গি পরতাম। অনেক সময় আমি লক্ষ্য করেছি মা আমার পেশিগুলোর দিকে তাকিয়ে থাকেন। অবশ্যই সেই তাকানোটা কোনো ছেলের প্রতি কোনো মায়ের হয় না। মাঝে মাঝে মা আমাকে বলত যে যেহেতু তোর বাবা বাড়িতে নেই, তাই বাড়ির কর্তা বলতে এখন আমি। তাই আমার বাবার মতো বাড়ির লোকের সমস্ত দায়িত্ব পালন করা উচিত। বুঝতে পারতাম যে মা কি বলতে চাচ্ছেন। তখন আমার ভেতরে অনেক প্রশ্ন ঘুরত। এমন সময় আমিও বলতাম যে সে বাড়ির মহিলা, তাই তারও সমস্ত দায়িত্ব পালন করা উচিত। এই কথার উত্তরে মা বলত, তুই যদি তোর দায়িত্ব পালন করিস, তাহলে আমিও আমার দায়িত্ব পালন করতে প্রস্তুত। এইরকম বন্ধুসুলভ কথা আমাদের মা ছেলের মধ্যে প্রায় হতো। কিন্তু কখনোই আমরা আমাদের সীমা অতিক্রম করিনি। বাড়ির কাজ করার সময় মা অত্যন্ত ঘেমে যেতেন। অনেক সময় আমি যখন মায়ের দিকে তাকাতাম তখন লক্ষ্য করতাম মা আমার দিকে তাকাত। হয়তো মা বুঝতে পারত, কিন্তু মা কখনোই আমাকে এর জন্য বকা দেয়নি। মা এমন করত যেন আমি যে মায়ের দিকে তাকিয়ে আছি মা সেটা টের পাইনি। আবার কখনো কখনো আমি যখন সকালে উঠে বাথরুমে যেতাম তখন মাও আমার দিকে তাকাত। আমিও এমন ভাব করতাম যেন আমি লক্ষ্যই করিনি যে মা আমার দিকে তাকিয়ে আছে। একদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আমরা মা ছেলে মিলে ধান জমিতে গিয়েছিলাম। তারপর জমিতে জল ভরে চার ধরে মাটি দিয়ে বাঁধ দিয়েছিলাম।
মা আমাকে মাঠে গিয়ে দেখে আসতে বলল যে জমিতে জল ঠিকঠাক আছে কিনা এবং জল আটকাবার জন্য যে বাঁধ দিয়েছিলাম সেগুলো ঠিক আছে নাকি ভেঙে গেছে। কারণ যদি জল বেরিয়ে যায় তাহলে আমাদের আবার নতুন করে জমিগুলোতে পানি দিতে হবে এবং এর জন্য অনেক টাকা খরচ হবে। আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না। তাই মাকে বললাম, আজকে না গেলে হতো না? মা বলল, না, আজকেই যেতে হবে, বলে আমাকে যেতে বলল। আমি আবার অনিচ্ছা জানালে মা বলল, একা যেতে না চাইলে চল, আমিও যাচ্ছি তোর সাথে। বাড়ির কাজ তো হয়ে গেছে, নেনে রেডি। কি আর করা, মায়ের উপর কথা বলে কোনো লাভ নেই। তার থেকে বড় কথা, আমার মনে আসলো যে মা আর আমি ওই মাঠে একা থাকব। অনেকটা সময় ও গল্প করা যাবে মার সাথে। কথাগুলো মনে আসতেই মনে মনে খুব আনন্দ পেলাম, কিন্তু মাকে বুঝতে দিলাম না। মুখে এমন একটা ভাব করলাম যে আমার যাওয়ার মন একদমই নেই। বললাম, ঠিক আছে, তুমি যখন বলছোই তবে চলো, বলে আমি একটা লুঙ্গি ওটি শার্ট পরলাম আর মা দেখলাম একটা স্বাভাবিক ঘরোয়া শাড়ি পরেছেন। যেহেতু আমাদের জমি ছিল বাড়ি ও গ্রাম থেকে অনেকটা দূরে, তাই সেখানে পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগল। রাস্তায় আমরা মা ছেলে স্বাভাবিক কথাই বলছিলাম। আমরা যখন ধানুক্ষেতে পৌঁছলাম তখন আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা ছিল। মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। তবে চিন্তার বিষয় ছিল যে বৃষ্টি আসবে তার জন্য আমাদের কাছে কোনো ছাতা ছিল না। একমাত্র উপলব্ধ আশ্রয়স্থান ছিল আমাদের গরুর ঘর, কিন্তু সেটাও মাঠের অন্যদিকে অনেকটা দূরে ছিল। আমি মনে মনে এসব কথাই ভাবছি, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। মা আমাকে বলল, তুই ওই দিকটা গিয়ে দেখ বাঁধ ঠিক আছে কিনা। আমি এই দিকটা দেখছি, বলে মা দেখতে লাগলো ভালো করে। আমিও চলে গেলাম মায়ের বিপরীত দিকে এবং দেখতে লাগলাম। দেখতে দেখতে আমি আর মা দুজনেই ভিজে গেলাম। দেখলাম এক জায়গা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মা আমাকে সেই ভাঙ্গা জায়গাটাতে কাদা মাটি দিতে বলল। আমি সঙ্গে সঙ্গে কিছু কাদা হাতে করে নিয়ে সেখানে দিয়ে দেই, কিন্তু জলের প্রবাহ বেশি থাকায় তা সঙ্গে সঙ্গে ধুয়ে গেল। মা আমাকে জিজ্ঞেস করল, কিরে হয়েছে? আমি বললাম, না মা, ধুয়ে গেছে। মা বলল, থাম, আমি আসছি, তুই কিছু কাদা দে আমাকে, বলে মা আমার কাছে আসলো। আমি কিছু কাদা মায়ের হতে দিলাম। মা সেটা নিয়ে সেই ভাঙ্গা জায়গাতে কাদা দিচ্ছিল। আমি মায়ের সামনে দাঁড়িয়েছিলাম এবং ভেজা কাদামাটি মায়ের হাতে ধরিয়ে দিচ্ছিলাম। আমার মনে হলো যে আমি খুব ভাগ্যবান। আমি মাকে কাদা দিচ্ছিলাম। চারপাশে আমি আর মা ছাড়া কেউ নেই, পুরো ফাঁকা। আমি এতটাই মনোযোগ দিয়ে দেখছিলাম যে মা যে কাদা চাইছিল আমার কানেই আসেনি। মা বল, কিরে, কাদা দে, এমনিতেই ভিজে গেছি, ঠান্ডাও লাগছে, দে কাদা দে। আমি তাড়াতাড়ি করে মাকে কাদা দেই। মা কি বুঝতে পারল যে আমি তার কাজ দেখছিলাম? বুঝলেও কিছু বলতে পারেনি, কারণ মা তখন কাদা দিতে ব্যস্ত। কাদা নিয়ে মা আবার ভাঙ্গা জায়গাতে কাদা দিতে লাগল। বৃষ্টি খুব জোরে হচ্ছিল এবং আমরা মা ছেলে দুজনেই বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছিলাম। গরুর ঘরটাই একমাত্র আমাদের আশ্রয়ের জায়গা ছিল, কিন্তু সেটাও অনেক দূরে থাকায় আমাদের ভেজা ছাড়া আর কিছু করার ছিল না। হঠাৎ মা কাছের একটা জায়গাতে চলে যাই। আমিও যাই মার পেছন পেছন। গিয়ে দেখি এই জায়গাটা থেকেও জল বেরোচ্ছে। আমি মায়ের পেছনে গিয়ে দাঁড়াই। মা আমার কাছে কাদা মাটি চাই। আমি মাটি দিয়েই মা আবার আগের মতোই কাদা মাটি দিতে শুরু করে। ওদিকে মা নিজের কাজে ব্যস্ত। হঠাৎ করে মা আবার সোজা হয়ে দাঁড়িয়ে আবার আগের জায়গাতে যেতে চাইলে অদ্ভুত আচরণ হয়ে যায়। আমি ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম মা হয়তো কিছু বলবে বা বকা দিবে, কিন্তু সে আবার আগের মতোই কাজে মন দিল যেন কিছুই হয়নি। যেহেতু মা চুপ ছিল তাই এটা আমাকে সাহস দিয়েছিল। আমি তাকে কাদা দিচ্ছিলাম আর সে সেই কাদা নিয়ে ভাঙ্গা বেড়ার উপর রাখছিল। কিছুক্ষণ পরে মাটির বেড়া ঠিক হয়ে যায় এবং জল বের হওয়া ও বন্ধ হলে যায়। তাই মা সোজা হয়ে দাঁড়িয়ে প্রথমেই আমার দিকে তাকাল। আমাকে কাদায় হাত ধুয়ে আমাদের বাড়িতে ফিরে যেতে বলল। ধানের জমিতে যে জল ছিল সেটা দিয়ে আমি আমার হাত ধুয়ে নেই। তারপর মাও মাঠে হাত ধুয়ে নেই জমিতে থাকা জল থেকে। তারপর বাড়ি ফেরার রাস্তার দিকে ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই যখন সে ঘুরে আমাদের বাড়ির দিকে পা বাড়ায়, তখন সে ধান ক্ষেতের কর্দমাক্ত ও ভেজা মাটির আলের উপর পিছলে পড়ে যায়। আমি তাকে সাহায্যের জন্য আমার হাতটা মাকে বাড়িয়ে দেই। মা পুরোপুরি জমিতে থাকা জল কাদার মধ্যে পড়ে। সে আমার হাতটা ধরল এবং ওঠার চেষ্টা করল।
কিন্তু যেহেতু আমার মা ভারী ছিল, তাই যখন সে উঠতে চাইল, তখন সে আমাকে নিয়ে ওই জলকাদার মধ্যে পড়ে যায়। এখন আমরা মা ছেলে দুজনেই কাদায় পড়ে যাই, আর আমাদের জামাকাপড় ভেজা কাদার ভরে যায়। আমি যত তাড়াতাড়ি সম্ভব উঠে দাঁড়ালাম। আমাদের দুজনেরই কাপড় কাদায় ভরে গেছিল আর বৃষ্টিতেও ভিজে গেছিল। তাই আমি মাকে বলি, মা চলো তাড়াতাড়ি বাড়ি যায়, নইলে শরীর খারাপ করবে। মা আমার কাদায় মাখা লুঙ্গির দিকে তাকিয়ে বলল, তোর অবস্থা দেখত। তোর কি মনে হয় যে আমরা এই অবস্থায় গ্রামের মধ্য দিয়ে বাড়ি যেতে পারব? আমাদের দুজনকে দেখে যে কেউ বুঝতে পারবে যে আমরা কাদায় কুস্তি লড়েছি। তারপর আমিও বললাম, মা, কাছেই আমাদের গরুর ঘর আছে। সেখানে থাকার জন্য একটি ঘরও আছে। আমাদের গবাদি পশু দেখাশোনা করার জন্য সেখানে একটা ছেলে থাকে। কিন্তু আজকাল তো সে আর এখানে থাকে না, তার নিজের গ্রামে গেছে। ভিতরে তো আর কেউ নেই, তাই না? চলো না ওখানেই যাই। সেখানে গরুর খাওয়ার জন্য একটি সিমেন্টযুক্ত জলের ট্যাঙ্কও তো আছে। সেখানে না হয়ে আমরা আমাদের কর্দমাক্ত কাপড় চোপড় ধুয়ে নিব। বৃষ্টি না থাকা অবধি ওখানে থেকেও যেতে পারব। ততক্ষণে আমাদের কাপড় শুকিয়ে যাবে। কি বলো মা, যাবে? মা বলল, কথাটা তুই মন্দ বলিসনি। বৃষ্টি কখন থামবে তার ঠিক নেই। আর এই অবস্থায় বাড়িও যেতে পারব না। ওখানে যাওয়াই ঠিক হবে। চল আমরা বরং ওখানেই যাই। আমাদের জামাকাপড়গুলো পরিষ্কার করি, ততক্ষণে বৃষ্টিও থেমে যেতে পারে। চল। আমরা দুজনেই গরুর ঘরের কাছে চাকরের ঘরের দিকে রওনা হলাম। মা খুব সাবধানে পা ফেলে হাঁটছিল। এইভাবেই কিছুক্ষণ হাঁটার পর আমরা মা ছেলে ঘরের সামনে এসে দাঁড়ালাম। তারপর তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করলাম। মা আমার পাশেই দাঁড়িয়েছিল। সে চুপচাপ ছিল এবং ভাবছিল কি বলবে। আমি নীরবতা ভাঙার জন্য বললাম, মা, তুমি খুব সুন্দর একজন মহিলা। আমার মনে হয় না গ্রামের কেউ তোমার সাথে সৌন্দর্যের কম্পিটিশন দিতে পারবে, এমনকি আমার কলেজের মেয়েরাও। ভাবলাম মার সাথে কখনো এমন কথা বলিনি, মা বকা না দেয়। কিন্তু মনে হলো যে মা কিছু মনে করেনি। উল্টে সে হেসে বলল, তুই আমার মন রাখার জন্য এইসব কথা বলছিস, আমি সব বুঝি। না মা, আমি সত্যি বলছি। তুমি আমার চোখে দেখা সব চাইতে সুন্দর নারী। মা বলল, থাক, আর প্রশংসা করতে হবে না। সত্যি বলতে তুইও খুব হ্যান্ডসাম। তোর বাবার মতো হোসেনি তুই। কলেজ এ কতগুলো বান্ধবী আছে তোর? সত্যি করে বল। আমি বললাম, মা, আমি আমার কলেজের একটা মেয়েকেও আমার পছন্দ না। সবগুলো তো পাতলা। যুগ এখন পাল্টে গেছে জানো তো। এখনকার ছেলেরা পাতলা মেয়েদের পছন্দ করে না। একদম তোমার মত। ভুলে যাস না আমি তোর মা। কিন্তু তুমি তো তখন বললে যে বাড়ির লোক আমি। বাবার দায়িত্ব আমাকে দিলে। যদি বাবা তোমাকে এরকম প্রাংশা করত তাহলে কি কিছু বলতে? আমি আমার বাবার সমস্ত দায়িত্ব পালন করব। তুমি শুধু একবার বলে দাও। এরপর মা আমাকে বাবার সব দায়িত্ব দিয়ে দিল। এরপর আমরা মা ছেলেতে খুশি মনে বাড়িতে ফিরলাম। আজ আমি আপনাদের একটি বিশেষ গল্প শোনাতে যাচ্ছি, যা আমার প্রেমিকার মায়ের সাথে ঘটেছে। একদিন আমি আমার প্রেমিকার মাকে বোঝানোর চেষ্টা করছিলাম, আন্টি, আমি তো আপনার ছেলের মতোই, এসব কি ঠিক হচ্ছে? তখন তিনি হেসে বললেন, তুমি আমার ছেলের মতো, কিন্তু তুমিই তো আমার ছেলে নও। আমি তোমাকে অনেক পছন্দ করি। আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমি খুব একা হয়ে গেছি। কারো সঙ্গের খুব দরকার অনুভব করি, তাই তুমি পারো আমার এই একাকী দূর করতে। আমি একটু বিভ্রান্ত হয়ে বললাম, কিন্তু আন্টি, আমি তো আপনার মেয়েকে ভালোবাসি। এটা কিভাবে সম্ভব? তিনি গভীরভাবে তাকিয়ে বললেন, আমি জানি তুমি আমার মেয়েকে ভালোবাসো। কিন্তু আমার জীবনেও কিছু চাওয়া পাওয়া আছে। আমি আর একাকিত্ব শুইতে পারছি না, আর আমি জানতে চাই, তুমি আমার মেয়ের জন্য উপযুক্ত কিনা। এসব বলে আন্টি আমাকে, হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের একটি বিশেষ গল্পে। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে। আমি ঈশান, আমি ছোট্ট একটি শহরে বড় হয়েছি। আজ আমি আপনাদের আমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছি। এটি তখনকার ঘটনা, যখন আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি। আমার পাশের বাড়িতে অনিকা নামের একজন ভদ্রমহিলা থাকতেন। তার বয়স ছিল প্রায় 40 এবং তিনি একজন বিধবা। তার স্বামী একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তাকে আমি আন্টি বলে ডাকতাম। অনিকা আন্টি তার মেয়ে তিথি এবং বড় ছেলে রাজেশকে নিয়ে থাকতেন। রাজেশ শহরে চাকরি করত, আর তিথি তখন 10ম শ্রেণীতে পড়ত।
অনিকা আন্টি প্রায়ই আমাকে সন্ধ্যাবেলায় তিথিকে পড়ানোর জন্য ডাকতেন। তিথি খুবই সুন্দরী ছিল, তার মিষ্টি হাসি এবং সরল স্বভাব আমার মনকে খুব আকর্ষণ করত। আমি মনে মনে তাকে ভালোবেসে ফেলেছিলাম। অন্যদিকে তিথির চোখেও আমি বিশেষ কিছু অনুভব করতাম। একদিন বিকেলে তিথি ছাদে ছিল, আর আমি তাকে পড়ানোর জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম। তখন অনিকা আন্টি আমাকে ডেকে আলাদা করে বললেন, তোমার সাথে একটা কথা বলার আছে। তুমি তিথিকে খুব যত্ন করে পড়াচ্ছ। আমি সেটা দেখছি। তবে আমি জানতে চাই, তুমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য উপযুক্ত কিনা। তিথির চোখ যেন সবসময় আমাকে খুঁজে বেড়াত। যখনই সে আমাকে দেখত, তার ঠোঁটের কোণে একটি মিষ্টি হাসি ফুটে উঠত। আমি বুঝতে পারতাম আমাদের দুজনের মধ্যে ধীরে ধীরে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে, যা এক ধরনের অনুভূতির জন্ম দিচ্ছিল। একদিন আমি তিথিকে পড়ানোর জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম। পড়ানোর ফাঁকে ভুলবশত আমার মোবাইল ফোনটি সেখানে রেখে চলে আসি। বাড়ি ফেরার কিছুক্ষণ পর মা আমাকে ডাক দিয়ে বললেন, তিথির মা ফোন করেছিল। তুমি তোমার মোবাইল ওখানে ফেলে এসেছ। এখন ওখান থেকে গিয়ে নিয়ে আসো। আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ মা লাপরোয়াভাবে মোবাইল রেখে আসার জন্য আমাকে ইতিমধ্যেই বকাঝকা করছিলেন। যাই হোক, আমি তিথির বাড়ি গেলাম ফোন আনতে। দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিথির মা অনিকা আন্টি আমাকে দেখে মৃদু হেসে বললেন, ঈশান, তোমার ফোনে অনেক ভালো সিনেমা রয়েছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার ফোনে সত্যিই অনেক সিনেমা ছিল, তবে কোনো সিনেমার কথা অনিকা আন্টি বলছেন তা বুঝতে পারছিলাম না। তাই আমি অন্যমনস্ক ভান করে বললাম, ধন্যবাদ অনিকা। কিন্তু আপনি কোনো সিনেমার কথা বলছেন? অনিকা মুচকি হেসে উত্তর দিলেন, যে সিনেমার গল্পগুলো মানুষকে নিজের জীবনের কথা মনে করিয়ে দেয়। আমি তার কথার অর্থ বুঝতে চেষ্টা করছিলাম। তিথি তখন ছাদে দাঁড়িয়ে আমাদের কথোপকথন দেখছিল, এবং তার মিষ্টি হাসি আরও উজ্জ্বল হয়ে উঠছিল। অনিকা আমার ফোনটি আমার হাতে তুলে দিয়ে বললেন, ঈশান, ফোনে পাসওয়ার্ড লাগিয়ে রাখলে ভালো হয়। আমি মৃদু হাসি দিয়ে বললাম, ঠিক আছে অনিকা আন্টি, ধন্যবাদ। এরপর ফোন নিয়ে বাড়ি চলে এলাম। রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে পড়লেও ঘুম যেন আমার চোখ থেকে দূরে ছিল। আন্টি সেদিন যা বললেন তা আমার মনে ঘুরপাক খাচ্ছিল। তার কথাগুলো যেন কোনো ইঙ্গিতবাহী ছিল, যা আমাকে অস্বস্তি দিচ্ছিল। এরপর থেকে আন্টি আমার প্রতি অদ্ভুতভাবে মনোযোগ দিতে শুরু করলেন। কখনো ছাদে, কখনো গলিতে, আবার কখনো অপ্রত্যাশিতভাবে বাড়িতে ডেকে আমাকে কথা বলতেন। তার আচরণে আমি মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়তাম। একদিন সন্ধ্যায় আমি তিথিকে পড়াতে তাদের বাড়িতে গিয়েছিলাম। বাড়ি ঢুকতেই আন্টি বললেন, আজ তিথি বাড়িতে নেই, ও তার কাকুর বাড়ি গেছে। সকালে ওর কাকা এসে নিয়ে গেছেন। আমি বললাম, তাহলে তো আজ আর পড়ানো হবে না। আমি তাহলে উঠি। আন্টি বললেন, যেহেতু এসেই পড়েছ, বসো। আমি চা বানিয়ে আনছি, একসঙ্গে একটু গল্প করি। তার কথায় সম্মতি জানিয়ে আমি বসে পড়লাম এবং টিভি চালিয়ে দিলাম। বাড়িতে সেদিন আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। কিছুটা অস্বস্তি হলেও আমি সেটা চেপে রাখার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর আন্টি চায়ের কাপ নিয়ে এলেন। চা দেওয়ার সময় তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন, তোমার হাতটা খুব মোলায়েম। এই কথায় আমি খানিকটা ঘাবড়ে গেলাম। তার চোখে এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি ছিল, যা আমাকে কিছুটা বিচলিত করল। আমি সেই মুহূর্তে পরিস্থিতি সামলে নিয়ে দ্রুত চা শেষ করে বললাম, ঠিক আছে আন্টি, আমি এখন উঠি। কাল আবার আসব। এরপর দ্রুত তাদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। আন্টি মৃদু হেসে আমার পাশে এসে বসে বললেন, ঈশান, আজ আমাকে বাজারে যেতে হবে। তুমি কি আমার সঙ্গে যাবে? আমি বললাম, আন্টি, আজ আমার কিছু কাজ আছে, তাই আমাকে এখন বাড়ি ফিরতে হবে। তিনি মৃদু হাসি দিয়ে বললেন, ঠিক আছে, তোমার কাজ সেরে নেও। ফ্রি হলে আমাকে জানিও। আমি চায়ের কাপ টেবিলে রেখে উঠে দাঁড়ালাম। বললাম, ঠিক আছে আন্টি, আমি এখন যাই, পরে দেখা হবে। এরপর দ্রুত বাড়ি ফিরে আসি। বাড়িতে এসে আন্টির সম্পর্কে ভাবতে লাগলাম। মনে হচ্ছিল, আন্টি কেন এমন আচরণ করছেন? তার কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে, নাকি আমি অযথা বেশি ভেবে ফেলছি? নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, ঈশান, হয়তো তুই ভুল বুঝেছিস। আন্টি তো কেবল ভদ্রভাবে কথা বলেন। হয়তো আমি নিজেই অকারণে ভুল অর্থ বের করছি, কিন্তু এই চিন্তা মাথা থেকে সরাতে পারছিলাম না। ঠিক তখনই মা আমার ঘরে এসে বললেন, ঈশান, বাজার থেকে কিছু জিনিস আনতে হবে, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। আমি বললাম, ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। এমন সময় আন্টি মায়ের ফোনে কল করলেন। মাকে বললেন, আমাকে বাজারে কিছু কাজ করতে হবে।
ঈশান কি আমাকে একটু নিয়ে যেতে পারবে? মা বললেন, ঈশান তো এখনই বাজারে যাচ্ছে। তুমি চাইলে ওর সঙ্গেই চলে যেও। মায়ের কথা শুনে আমি কিছুটা হতভম্ব হয়ে গেলাম। আমি আন্টির সঙ্গে যেতে চাইছিলাম না, কিন্তু মায়ের কথা ফেলতেও পারলাম না। তাই বাধ্য হয়ে বাইক নিয়ে তার বাড়ির সামনে গেলাম। দেখলাম তিনি আগে থেকেই রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে মুচকি হেসে বললেন, চল ঈশান। আমিও ভদ্রতার খাতিরে হাসি দিয়ে বাইক স্টার্ট করলাম। বাইকে ওঠার পর কিছুক্ষণ চলার পর হঠাৎ আন্টি আমার দিকে একটু বেশি ঝুঁকে পড়লেন। আমি বললাম, আন্টি, একটু ঠিকভাবে বসুন। তিনি বললেন, বাইক চালানোর সময় খুব ভয় লাগে, তাই কাছে থাকতে ইচ্ছে করে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে লাগলাম। বাইকে যাওয়ার সময় অনিকা আন্টি আমার পেছনে শক্ত করে ধরেছিলেন। তিনি বললেন, বাইক চলার সময় খুব ভয় লাগে, তাই একটু শক্ত করে ধরে আছি। তার কথা শুনে আমি কিছু না বলে চুপ করে গেলাম। পুরো পথ জুড়ে তিনি এমনভাবেই ধরেছিলেন, যা আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। তবে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। কিছুক্ষণ পর আমরা বাজারে পৌঁছে গেলাম। আমি বললাম, আন্টি, আপনাকে যা যা কেনাকাটা করতে হবে করুন। আমি অন্য দোকানে গিয়ে আমার প্রয়োজনীয় জিনিস কিনে নিই। আপনার কেনাকাটা শেষ হলে আমাকে কল করুন, আমি এসে আপনাকে নিয়ে যাব। তবে আন্টি বললেন, না না, আমি বেশি কিছু কিনব না। তুমি আমার সঙ্গেই থাকো। তার কথায় আমি বাধ্য হয়ে থেকে গেলাম। এরপর তিনি একটি কাপড়ের দোকানে ঢুকলেন এবং বিভিন্ন ধরনের পোশাক দেখতে শুরু করলেন। হঠাৎ তিনি একটি নরম হালকা নাইট ড্রেস নিয়ে নিজে পরীক্ষা করতে শুরু করলেন এবং আমাকে দেখিয়ে বললেন, ঈশান, বলো তো, এটি কেমন লাগছে? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আন্টি, এসব বিষয়ে আমার তেমন ধারণা নেই। আপনি যা ভালো মনে করেন তাই কিনে নিন। আন্টি হেসে বললেন, কেন? কাল যখন তোমার বিয়ে হবে, তখন কি তোমার স্ত্রীকে এই ধরনের কিছু কিনে দেবে না? তার কথা শুনে আমি চুপ করে গেলাম। এরপর তিনি একটি লাল রঙের নাইট ড্রেস পছন্দ করলেন এবং সেটি কিনে নিলেন। আমি অপ্রস্তুতভাবে বললাম, আন্টি, আপনার তো স্বামী নেই। এই ধরনের পোশাক পরে আপনি কাকে দেখাবেন? আন্টি মুচকি হেসে বললেন, স্বামী নেই বলেই কি আমার কোনো অনুভূতি থাকতে পারে না? তার এই কথায় আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি নিয়ে আমি নিজের দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। আমি বাজার থেকে আমার বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরলাম। মা তখন রাতের খাবার প্রস্তুত করছিলেন। খাবার খেয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। ফোনের ওপারে ছিলেন আমার আন্টি। তিনি বললেন, তুমি কি আমার বাড়ি একটু আসতে পারবে? আমি ক্লান্তির অজুহাত দিয়ে বললাম, আন্টি, আমি তো সবে খাওয়া শেষ করেছি, খুব ক্লান্ত লাগছে। আজ আর সম্ভব নয়। যদি বিশেষ কোনো দরকার না থাকে, তাহলে কাল দেখা করব। তিনি মৃদু হেসে বললেন, ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, কাল এসে দেখা করো। আমি শুয়ে শুয়ে আন্টির মেয়ে তিথির কথা ভাবতে লাগলাম। ওকে আমার খুব ভালো লাগে। মনে হয় ওর প্রতি আমার বিশেষ অনুভূতি তৈরি হয়েছে। ওর অনুপস্থিতিতে সময় যেন থমকে থাকে। নিজেই ভাবতে লাগলাম, তিথি যদি ওর চাচার বাড়ি থেকে ফিরে আসে, তাহলে আমি আমার মনের কথা ওকে জানাব। ও কি উত্তর দেবে, সেটা ভেবে আমি দোটানায় পড়ে গেলাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙতেই দেখি আন্টির একটা শুভ সকাল জানানো মেসেজ মোবাইলে এসেছে। মেসেজ পড়ে আমার মনের ভিতর অস্বস্তি শুরু হল। আমি দ্রুত মোবাইলটা বন্ধ করে দিলাম, যাতে আর কোনো ঝামেলায় না পড়ি। আমি এখন আন্টির ডাকে একটু এড়িয়ে চলতে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। গোসলের পর মনে হল বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একটু বাইরে যাওয়া যাক। তাই তাড়াতাড়ি তৈরি হয়ে মোবাইল চালু করলাম বন্ধুকে ফোন দেওয়ার জন্য। কিন্তু ফোন অন করতেই দেখি আন্টির 15-20টা মিসড কল। পরিস্থিতি বুঝে দ্রুত বন্ধুকে কল করলাম, তারপর ফোন আবার বন্ধ করে পকেটে রেখে দিলাম। আমি বন্ধুর সঙ্গে সিনেমা হলে গিয়ে একটা সিনেমা দেখলাম। রাত বাড়লে বাড়ি ফিরে এলাম, আর মা রেগে আমাকে বলল, ফোন বন্ধ করে রাখার কি দরকার ছিল? আমি তো তোকে কতবার কল করেছি। আমি বললাম, মা, মনে হয় ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল। কিছু দরকার ছিল কি? মা বললেন, আমার তো কিছু দরকার ছিল না, কিন্তু তোর আন্টি মানে তিথির মা বারবার আমাকে ফোন করে তোকে খুঁজছিল, তাই আমি তোকে বারবার কল করছিলাম। আমি মাকে একটা অজুহাত দিলাম, মা, আমি তো আজ খুব ক্লান্ত, ঘুম দরকার, এখনই যেতে পারবো না। মা আমাকে বোঝানোর চেষ্টা করল, একবার তার বাড়ি গিয়ে দেখে আয়, হয়তো জরুরি কিছু দরকার।
আমি মাকে বললাম, কাল সকালে যাব, আজ একটু বিশ্রাম দরকার। মা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেমন ইচ্ছা, কিন্তু মানুষের সাহায্য করতে দেরি করিস না, বাবা। আমি মায়ের কথা শুনে ভাবতে লাগলাম, হয়তো মায়ের কথাটা ঠিক। কিন্তু আজকের জন্য এড়িয়ে গিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। আন্টির স্বামী নেই, ছেলে অনেক দূরে থাকে আর মেয়েটি চাচার বাড়িতে গেছে। তিনি একেবারে একা। মা আমাকে বারবার বোঝালেন, একবার গিয়ে দেখে আয়, হয়তো কোনো দরকারে ডেকেছে। মায়ের কথা রাখতে আমি বাধ্য হলাম এবং আন্টির বাড়ির দিকে রওনা হলাম। আমি দরজায় বেল দিলাম, আর আন্টি দ্রুত এসে দরজা খুললেন। ওনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তিনি সেই পোশাকটি পরেছিলেন যেটি আমরা গতকাল শপিং মলে গিয়ে কিনেছিলাম। তিনি হেসে বললেন, এসো ঈশান, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর বলো তো, তোমার ফোন বন্ধ ছিল কেন? আমি বললাম, আন্টি, ফোনের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল। তিনি আমাকে বসতে বললেন। আমি সোফায় বসে জিজ্ঞাসা করলাম, আন্টি, কোনো প্রয়োজন ছিল কি? তিনি হেসে বললেন, না, তেমন কিছু নয়। একটু একা একা লাগছিল, তাই তোমাকে ডেকেছি। আমি বললাম, আচ্ছা, একা লাগছিল তো মাকে ডাকতে পারতেন। আমার কি দরকার? তিনি মুচকি হেসে বললেন, তুমি কি আমার সঙ্গে 1 কাপ চা খেতে পারবে না? আমি মাথা নাড়লাম। তিনি চা বানাতে গেলেন। কিছুক্ষণ পর তিনি 2 কাপ চা নিয়ে এলেন। চা খেতে খেতে আমি কিছুটা অস্বস্তি অনুভব করতে লাগলাম। চা শেষ করার পর আমার শরীরে অদ্ভুত একটা ক্লান্তি নেমে এলো, আর আমি অজান্তেই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ঘুম ভাঙতে দেখি আন্টি বাথরুম থেকে বের হচ্ছেন। আমি অদ্ভুত এক অনুভূতিতে ঘিরেছিলাম। শরীর জুড়ে একটা অস্বস্তি ছিল। আমি বললাম, আন্টি, আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম? তিনি বললেন, 3-4 ঘন্টা তো হয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, তাহলে আপনি আমাকে জাগালেন না কেন? তিনি হেসে বললেন, তুমি ঘুমিয়ে এত শান্ত আর সুন্দর লাগছিলে যে তোমাকে জাগানো ঠিক মনে হয়নি। এই কথা বলে তিনি আমার পাশে বসে আমার হাত ধরলেন এবং বললেন, ঈশান, আমি তোমাকে খুব পছন্দ করি। আমি সঙ্গে সঙ্গে তার হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালাম। গম্ভীর স্বরে বললাম, আন্টি, আপনি কি বলছেন? আপনি তো মায়ের মতো। এমন ভাবনা কিভাবে আপনার মাথায় এলো? এই কথা বলে আমি দ্রুত বাড়ি ফিরে এলাম। ঘরে এসে শুয়ে পড়লাম, কিন্তু শরীরের অস্বস্তি কাটছিল না। মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। আসলে আমার সঙ্গে কি হয়েছে? ঠিক তখনই মা ঘরে এলেন এবং বললেন, তুমি এত দেরি করলে কেন? আমি তো অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। প্রথমে তো যেতে চাইছিলে না, আর এখন গিয়ে এতক্ষণ কি করছিলে? আমি কোনো উত্তর না দিয়ে শুয়ে রইলাম। রাতে মা বললেন, খাওয়া শেষ করো, অনেক রাত হয়ে গেছে। আমি মাথা নিচু করে বললাম, মা, আমার খিদে নেই। আমার খিদে তৃষ্ণা সব চলে গেছে। খাবার না খেয়েই আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি আন্টির একটি গুড মর্নিং মেসেজ এসেছে। মেসেজটি দেখার আগে ফোন ভেঙে ফেলতে ইচ্ছে করছিল। হঠাৎ মা ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি নাস্তা করো, রাতেও কিছু খাসনি। আমি বললাম, মা, এখনও খিদে নেই, যখন খিদে লাগবে তখন খাব। মা আমার কথা শুনে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার আন্টির মেসেজ এলো, সঙ্গে একটি ছবি। ছবিতে আমি এবং আন্টি ছিলাম। এর পরপরই ফোন বেজে উঠল। আন্টি বললেন, যদি 15 মিনিটের মধ্যে আমার বাড়ি না আসো, তাহলে এই ছবি আমি তোমার মাকে পাঠিয়ে দেব। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। কোনো উপায় না দেখে বাধ্য হয়ে আন্টির বাড়ি গেলাম। বাড়িতে ঢুকেই বললাম, আন্টি, আপনি কাল আমাকে কি খাওয়ালেন? আর এই ছবিটি কখন তুললেন? আন্টি মুচকি হেসে বললেন, কিছুই তো নয়। যা হয়েছে সেটা তুমি জানো না। এখন আমার কথা শুনে কাজ করবে। আমি বিস্মিত হয়ে বললাম, আন্টি, আপনি কি আমাকে ব্ল্যাকমেইল করছেন? তিনি বললেন, তোমার যা ইচ্ছে ভাবতে পারো, তবে এখন থেকে তুমি আমার নির্দেশেই চলবে। আমি দৃঢ়ভাবে বললাম, এটা কখনোই হবে না। আপনি যা করার করবেন, কিন্তু আমি আপনার কথা মানব না। আমি আপনার মেয়েকে সব বলে দেব। ও জানুক। ওর মা কি করছেন? এই কথা বলে আমি বাড়ি ফিরে এলাম। পরের দিন তিথি তার চাচার বাড়ি থেকে ফিরে এলো। আমি সিদ্ধান্ত নিলাম যে তিথির কাছে সত্য প্রকাশ করব, যদিও জানতাম এতে ও আমার উপর রাগ করতে পারে। তবুও আমি ঠিক করলাম, ওর মায়ের আসল চেহারা ওকে দেখাব। তিথিকে ফোন করে দেখা করার কথা বললাম। আমি তিথিকে ফোন করে বললাম, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। তুমি কি আজ বিকেলে পার্কে আসতে পারবে? তিথি একটু চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা, আমি আসছি। তবে বলো তো, কি ব্যাপার?
আমি বললাম, সামনাসামনি বলাই ভালো। তুমি এলে সব খুলে বলবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই তিথি পার্কে এসে পৌঁছাল। ওর মুখে কৌতূহল ও উদ্বেগের মিশ্র ছাপ ছিল। আমি কোনো সময় নষ্ট না করে তাকে বসতে বললাম। তারপর ধীরে ধীরে শুরু করলাম, তিথি, আমি এতদিন ধরে একটা বড় বোঝা বয়ে বেড়াচ্ছি। তোমার মা আমাকে নিয়ে যা করেছেন তা আর লুকিয়ে রাখতে পারছি না। তুমি এই ছবিটা দেখো। ছবিটা আমার ফোনের স্ক্রিনে দেখিয়ে দিলাম। ছবিতে আমি সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে আছি। তিথি প্রথমে ছবিটা দেখে কিছুই বুঝতে পারল না। চোখ কুঁচকে বলল, এটা কি? এটা কখন হয়েছে? আমি শান্ত গলায় বললাম, তোমার মা সেদিন আমাকে জোর করে একটা পানীয় খাইয়েছিলেন যাতে ওষুধ মেশানো ছিল। এরপর আমি অচেতন হয়ে পড়ি। উনি এই ছবিটা তুলে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন। উনার উদ্দেশ্য ছিল আমাদের সম্পর্ক ভাঙা। উনি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলেন। তিথি হতবাক হয়ে গেল। তার মুখে যেন কথা আসছিল না। বেশ কয়েক মুহূর্ত চুপ থাকার পর সে ছবিটার দিকে ভালো করে তাকাল। তার চোখে যেন বিশ্বাস আর অবিশ্বাসের এক অসম লড়াই চলছিল। কিছুক্ষণ পর সে মৃদু কাপা গলায় বলল, ঈশান, আমি বিশ্বাস করতে চাইনি, কিন্তু ছবিটা যে সত্যি কথা বলছে। মা এমন কিছু করতে পারে তা আমার কল্পনাতেও আসেনি। আমি খুব লজ্জিত ঈশান। মায়ের এমন কাজের জন্য আমি তোমার কাছে ক্ষমাপ্রার্থী। আমি তার চোখে জল দেখতে পেলাম। তিথির এমন অবস্থা দেখে আমি তাকে শান্ত করতে এগিয়ে গেলাম। বললাম, তিথি, তুমি আমার কাছে ক্ষমা চাইছ কেন? এটা তোমার দোষ নয়। তুমি আমার কথা বিশ্বাস করেছ, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এটা তোমার মায়ের কাজ, তোমার নয়। আমি জানি তুমি কখনো এমন কিছু করবে না। তিথি আমার কথা শুনে চলে যেতে চাইল। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন কিছু বলতেই চাইছে, কিন্তু সাহস পাচ্ছে না। আমি দ্রুত এগিয়ে গিয়ে তার হাত ধরে থামালাম। গলাটা শুকিয়ে আসছিল, কিন্তু সাহস সঞ্চয় করে বললাম, তিথি, আমি তোমাকে ভালোবাসি। জানি না এই মুহূর্তে এসব বলা ঠিক হচ্ছে কিনা, তবে আমি আর এক মুহূর্ত তোমার থেকে দূরে থাকতে পারব না। যখন তুমি তোমার চাচার বাড়িতে ছিলে, প্রতিটি মুহূর্ত আমার কাছে অসহ্য ছিল। আমি প্রতিদিন শুধু তোমার মুখটা দেখার জন্য বেঁচেছিলাম। সত্যি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার কথা শুনে তিথি স্তব্ধ হয়ে গেল। চোখের কোণে লজ্জার লালিমা খেলে গেল, কিন্তু সেই লজ্জার আড়ালে আনন্দের ঝিলিকও ছিল। কিছুক্ষণ চুপ থেকে সে নরম গলায় বলল, ঈশান, আমিও তোমাকে ভালোবাসি। অনেক দিন ধরেই বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না। আমার মনে হয়েছিল তুমি হয়তো আমার এই অনুভূতি বুঝবে না। তার কথা শুনে আমার বুকের ভেতর আনন্দে যেন ঢেউ খেলে গেল। আমি তখনই বুঝতে পারলাম, এই ভালোবাসা শুধু আমার নয়, দুজনের। তিথি এক পা এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমাদের দ্রুত বিয়ে করা উচিত। আমি আর মায়ের সঙ্গে থাকতে পারব না। তার প্রতি আমার যতটা শ্রদ্ধা ও ভালোবাসা ছিল সব শেষ হয়ে গেছে। তার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে চাই। তিথির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এতদিন তার মায়ের সঙ্গে তার সম্পর্ক যে এমন তিক্ত হয়ে উঠেছে তা আমি বুঝতেই পারিনি। আমি তার কাঁধে হাত রেখে বললাম, তিথি, চিন্তা করো না। আমরা একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করব। কিন্তু সমাজের নিয়মও আমাদের মানতে হবে। তুমি 18 বছর হলে আমরা বিয়ে করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার জীবন সুখী করার জন্য আমি সব কিছু করব। তিথি শান্ত হয়ে আমার দিকে তাকাল। তার চোখে ভালোবাসা আর বিশ্বাসের মিশ্রণ স্পষ্ট ছিল। আমরা সেদিন একসঙ্গে একটা প্রতিজ্ঞা করলাম যে আমাদের সম্পর্ককে কোনো কিছুই আর দুর্বল করতে পারবে না। সময়ের সাথে তিথি 18 বছর পূর্ণ করল। সমাজের সমস্ত নিয়ম মেনেই আমরা একে অপরের জীবনসঙ্গী হলাম। আমাদের বিয়ে ছিল একেবারে সাধারণ, কিন্তু আমাদের ভালোবাসা ছিল অসাধারণ। বন্ধুরা, আমি সেই ছেলেদের একজন নই যারা শুধু মুখে ভালোবাসার কথা বলে কিন্তু হৃদয়ে তা অনুভব করে না। তিথি আমার জীবনের আলো, আমার প্রতিটি মুহূর্তের কারণ। ভগবানের কাছে আমি কৃতজ্ঞ, যিনি আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমার মামার স্ত্রী দেখতে খুবই আকর্ষণীয় ছিলেন। প্রথম দিন তিনি যখন তার স্বামীর ঘরে যাচ্ছিলেন, যাওয়ার সময় আমাকে এক নজর দেখে হালকা হেসে ইঙ্গিত করলেন।
মনে হচ্ছিল যেন তার মনে আমার প্রতি একটু আলাদা আকর্ষণ কাজ করছিল। একদিন দুপুরবেলা বাড়িতে কেউ ছিল না, মামা তখন বাইরে ছিল। সেই সময় হঠাৎ করে মামি আমাকে ফোন করলেন। তার ফোন পেয়ে আমি দ্রুত বাড়িতে গেলাম এবং দেখি তিনি একা বসে নীরবে কিছু ভাবছেন। তিনি অনেক সুন্দর করে সেজে গুজেছিলেন। মামি একদিন বললেন, তোর মামা অনেক ব্যস্ত থাকেন, আগের মতো সময় দিতে পারেন না। আমি অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু তা এখনও পুরোপুরি পাইনি। আজ তুই একটু তার কাজে সাহায্য করবি। আমি বিস্মিত হয়ে বললাম, মামি, আমি তো এখনও তরুণ, মাত্র 18। মামি হেসে বললেন, চিন্তা করিস না, একটু মনোযোগ দিলে সবকিছুই সহজ হয়ে যাবে। তারপর মামি, বন্ধুরা রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। এই গল্পে আমি একজন তরুণ ছেলের চরিত্রে অভিনয় করছি। আমার মামি ছিল অসাধারণ সুন্দর। তার ব্যবহার ছিল অনেক ভালোই। জানি না কেন বিয়ের পর থেকেই তিনি আমার দিকে বেশি নজর রাখছিলেন, যা আমাকে অবাক করত। মা চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা একাকী হয়ে পড়েছিল। আমি তখন অনেক ছোট ছিলাম যখন বাবা আমাদের পরিবারকে ছেড়ে চলে যান। তারপর থেকে মা একাই আমাকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলেন। কয়েক মাস আগে মাও আমাদের ছেড়ে চলে গেলেন, যা আমার জন্য এক বিশাল আঘাত ছিল। আমার মামা তখন আমাদের সাথেই থাকতেন। তিনি চুপচাপ হয়ে গিয়েছিলেন, সবসময় আমার মায়ের স্মৃতির মধ্যে ডুবে থাকতেন। আর আমি তখন একেবারেই ছোট ছিলাম, নতুন বাস্তবতাকে বোঝার জন্য, তবে আমি নিজেকে সামলে নিয়েছিলাম। মামা খুবই আবেগপ্রবণ একজন মানুষ ছিল। এখন তো তিনি প্রায়ই রাতে মদ্যপান করে বাড়ি ফিরতেন এবং বাড়ি এসে না খেয়েই ঘুমিয়ে পড়তেন। আমি শুধু চুপচাপ তাকে দেখে যেতাম। একদিন মায়ের এক বান্ধবী আমাদের বাড়িতে এসেছিলেন। তিনিও মায়ের চলে যাওয়ার খবর শুনেছিলেন, তাই ৩-৪ দিন আমাদের সাথে থাকলেন। তিনি মামার ব্যবহার লক্ষ্য করলেন এবং বললেন, এখন তোর বিয়ে করা উচিত। বাড়িতে যদি কোনো মেয়ে থাকে তাহলে সে তোকে এবং তোর ছোট ভাগ্নাকে সামলাতে পারবে। আমি দেখছি তোমরা দুজন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছ। তিনি আরও বললেন, একজন নারীই পারে একটা বাড়িকে সুন্দর বানাতে। আন্টির কথায় মামা সম্মতি দিলেন। এরপর আন্টি ভাইয়ার জন্য উপযুক্ত মেয়ে খুঁজতে শুরু করলেন। যেদিন আন্টি তাদের বাড়ি গেলেন, সেই রাতেই মামা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরলেন। তার সাথে ছিল একটি মেয়ে। সে মামার হাত ধরে তাকে ঘর পর্যন্ত নিয়ে গেলেন এবং তারপর তাকে ঘরে রেখে চলে গেলেন। পরের দিন সকালে সেই মেয়েটি আমাদের বাড়ির কলিং বেল বাজিয়ে মামার ব্যাপারে জিজ্ঞেস করল। তারপর সে রান্নাঘরে গিয়ে আমাদের জন্য জলখাবার বানাতে শুরু করল। জলখাবার খেয়ে আমি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কিন্তু মামা তখনও ঘুমাচ্ছিলেন। তাকে জাগানোর সাহস আমার হয়নি। দুপুরে যখন আমি বাড়ি ফিরলাম তখন দেখলাম মামা বাড়িতে নেই। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বসার ঘরে এসে দেখি বাড়ির কলিং বেল বাজল। দরজা খুলতেই দেখলাম মামা সেই মেয়েটির সাথে বিয়ে করে বাড়ি ফিরেছে। তাদের গলায় বিয়ের মালা ছিল। আমি বিস্ময়ের সাথে তাদের দিকে তাকিয়েছিলাম। তখন মামা হাসতে হাসতে বলল, কিরে কুনাল, এভাবে অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? এ তোর মামি তানিয়া। যা, ভেতর থেকে আরতির থালা নিয়ে আয়। মামার বিয়ে দেখে আমি খুশি হয়েছিলাম, কিন্তু আশ্চর্য হলাম এই ভেবে যে মামা লাভ ম্যারেজ করেছে। যদিও আমি বেশি কিছু জানতে চাইনি। তাড়াতাড়ি আরতির থালা এনে তাদের ঘরে প্রবেশ করালাম। নতুন মামি অনেক সুন্দর ছিল। তাকে দেখে আমি অবাক হয়েছিলাম। নতুন মামি বাড়িতে আসার পর থেকেই ঘরের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন। সেদিন রাতে মামা আর মামি নিজেদের ঘরে চলে গেলেন, আর আমি পানির বোতল নিয়ে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলাম। ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ চোখ পড়ল মামার ঘরের দিকে। সেখানেই মামির চোখে আমার চোখ পড়ল। মামি হালকা হাসলেন আর চোখের ইশারায় কিছু বোঝাতে চাইলেন এবং তারপর দরজাটা বন্ধ করে দিলেন। প্রথম দিনই তিনি আমাকে এমনভাবে দেখেছিলেন, যেটা আমি তখন সাধারণ একটা ভুল বোঝাবুঝি ভেবেছিলাম। কিন্তু পরে বুঝতে পারলাম, হয়তো তার মনোযোগ ছিল আমার মতো তরুণ ভাগ্নার দিকেই। পরের দিন সকালে মামা ঘর থেকে বেরিয়ে এলেন, তার মুখে এক অন্যরকম আনন্দের হাসি। মায়ের চলে যাওয়ার পর তাকে এতটা খুশি আমি কখনো দেখিনি। ভালো হয়েছে যে মামা বিয়ে করেছে। মামি আসাতে তার জীবনে কিছুটা হলেও আনন্দ ফিরেছিল। মামি এসেই ঘরটাকে আবার প্রাণবন্ত করে তুলেছিল। মামি খুব ভালোভাবেই বাড়ির দায়িত্বগুলো সামলে নিয়েছিলেন। আমি মামা আর মামির প্রেম কাহিনী জানতে খুবই আগ্রহী ছিলাম। কিন্তু মামার সাথে সে বিষয়ে কথা বলার কোনো সুযোগ পাইনি। সকালে নাশতা করেই মামা অফিসের জন্য বেরিয়ে যেত, আর সন্ধ্যায় ফিরে শুধুই মামির সাথেই সময় কাটাত। এটাই তো স্বাভাবিক, কারণ তাদের নতুন বিয়ে হয়েছে।
মামা সন্ধ্যায় বাড়ি ফিরেই ফ্রেশ হয়ে মামিকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেত। অনেক সময় তারা বাইরে থেকেই রাতের খাবার খেয়ে আসত এবং আমার জন্যও খাবার নিয়ে আসত। এভাবেই দেখতে দেখতে মামা আর মামির বিয়ের ২০ দিন পেরিয়ে গেল। একদিন কলেজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। বাড়ি এসে মামির ঘরে গেলাম, দেখলাম মামি সুন্দর করে সেজে বসে আছে। তার গায়ে ঝলমলে শাড়ি আর মেকআপ একদম অন্যরকম লাগছিল। আমি মামিকে জিজ্ঞেস করলাম, কোথাও যাচ্ছ নাকি? তিনি মুচকি হেসে বললেন, না, আমি এভাবেই থাকতে পছন্দ করি, তাই আজ নিজের পছন্দমতো মেকআপ করেছি। মামির কথায় সায় দিয়ে আমি বললাম, মামি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার বিয়ের পর থেকেই এই প্রশ্নটা আমার মনে ঘুরছে। একবার আমাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে একটু স্বস্তি দিন। তখন মামি আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে আমাকে বিছানায় বসিয়ে দিলেন। মামি হেসে বললেন, বলো, তোমার প্রশ্ন কি? আমি মামিকে বললাম, আপনার প্রেমের গল্পটা জানার জন্য আমি খুবই আগ্রহী। মামার সাথে আপনার প্রথম দেখা কিভাবে হলো সেটা জানতে চাই। ভাইজা তো কখনো নিজে থেকে কোনো মেয়ের সাথে কথা বলে নাই। তাহলে কিভাবে সে লাভ ম্যারেজ করল? আমার কথা শুনে মামি প্রথমে হাসতে লাগলেন এবং তারপর বললেন, তুই তোর বয়স অনুযায়ী খুবই সরল। কিন্তু চিন্তা করিস না, এখন আমি যখন এই বাড়িতে এসেছি, তোকে একটু একটু করে স্মার্ট বানিয়ে তুলব। মামি আমার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন, তোর মামা আর আমার প্রথম দেখা হয়েছিল একবার বাস স্টপেজে। তখন তোর মামাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। আমি একটু খোলামেলা স্বভাবের মানুষ, তাই আমি নিজেই তার সাথে কথা বলার চেষ্টা করলাম। এরপর থেকে আমরা প্রায়ই ওই বাস স্টপেজে দেখা করতাম, আর সে আমাকে প্রায় মদ্যপ অবস্থায় সেখানে দেখা দিত। আমি যতবারই তাকে দেখতাম তাকে বাসে ঠিকঠাক তুলে দিতাম। এভাবেই আমাদের কথাবার্তা বাড়তে লাগল। একদিন তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে এলাম, আর সেদিনই আমরা আমাদের অনুভূতির কথা একে অপরকে জানিয়ে দিলাম। তোমার মামা তো তখন একেবারে উচ্ছ্বাসে ভেসে গেল। সে সাথে সাথেই আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমার পরিবারে তেমন কেউ ছিল না, তাই আমিও তোমার মামার প্রস্তাব মেনে নিলাম। এইভাবেই আমাদের বিয়ে হয়ে গেল। মামি আমাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করিস না, তোর মামা আর কখনো মদ্যপান করে বাড়ি ফিরবে না। তাদের প্রেম কাহিনীটা বেশ মজার ছিল। তোর মামা মামি ব্যবহার এবং ব্যক্তিত্ব খুব পছন্দ করেছিল, তাই আমাদের মধ্যে বিয়ে হয়েছিল। সত্যি বলতে, মামি যখন থেকে এই বাড়িতে এসেছে, আমি একবারও দেখিনি যে মামা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছে। কয়েক দিনের মধ্যেই মামি পুরো বাড়ির পরিবেশটাই বদলে দিয়েছে। কিন্তু এখন আমার মনে প্রশ্ন আসতে শুরু করেছে যে, বিয়ের পর মামি কি সত্যি আমার মামার সাথে খুশি আছে? কারণ মামির আচরণ একটু একটু করে পরিবর্তিত হতে শুরু করেছে। একদিন কথা প্রসঙ্গে মামি নিজেই বলেছিলেন যে, তোর মামা আমাকে প্রথমে তার চোখের চাহনিতেই পছন্দ করেছিল। কিন্তু আমি ভাবিনি যে সে এতটা সাধারণ হবে। আস্তে আস্তে আমি তার জীবনযাত্রায় পরিবর্তন আনছি, কিন্তু তার স্বভাব কবে বদলাবে সেটা আমি বলতে পারব না। মামির এই কথাগুলো আমাকে একটু চিন্তায় ফেলল, কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল। পরের দিন আমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম এবং দেখলাম যে, মামার একজন বন্ধু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। সে বেরিয়ে যাওয়ার পর আমি মামির ঘরে গেলাম। আজও মামি কালকের মতোই বেশ জাঁকজমকপূর্ণভাবে সেজেছিলেন। তাকে অসাধারণ লাগছিল। আমি মামিকে জিজ্ঞেস করলাম, মামি, মামার বন্ধু বাড়িতে কেন এসেছিল? আর আপনি এত সুন্দর করে সেজেছেন কেন? কোথাও যাচ্ছেন নাকি? তার উত্তরে মামি হেসে বললেন। মামি বললেন, তোর মামার কাজের কিছু কাগজ আনানোর জন্যই ওকে বাড়িতে পাঠিয়েছিল। আর আমি যে কেন এত সেজেগুজে আছি সেটা তো কালই তোকে বলেছিলাম। মামির কথায় আমি বিশ্বাস করে নিলাম এবং তারপর নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর মামি আমার ঘরে এলেন। আমি তখন পোশাক পরিবর্তন করছিলাম, তাই ওনাকে দেখে একটু লজ্জা পেলাম। কিন্তু মামি আমাকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছিলেন। তিনি হেসে বললেন, লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার মামি। তারপর তিনি কাছে এসে আমার শার্টের কলার ঠিক করতে লাগলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো প্রেমিকা নেই? আমি মাথা নেড়ে না সূচক উত্তর দিলাম। তখন মামি হেসে বললেন, ঠিকই তো, তোমার মতো একটা সাধারণ ছেলের কিভাবে কোনো প্রেমিকা থাকতে পারে? তোমার জীবনযাত্রা এতটাই সাধারণ যে কোনো মেয়ে হয়তো তোমার দিকে ফিরেও তাকাবে না। তবে একটা কথা বলি কুনাল, তুমি তোমার মামার থেকেও অনেক সুন্দর, আর তোমার শরীরও বেশ ভালোই গঠিত। তোমার জীবনযাত্রায় একটু পরিবর্তন আনতে হবে। মামি তখন আমার কাছে এসে দাঁড়ালেন এবং আমার চুলে আলতো করে হাত বুলাতে লাগলেন। তার এতটা কাছাকাছি পেয়ে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। তার উপস্থিতি আমি কিছুটা লজ্জিত বোধ করছিলাম, কিন্তু তিনি সরে যাচ্ছিলেন না। পরিস্থিতি একটু অস্বস্তিকর হয়ে উঠতে দেখে আমি নিজে থেকেই কিছুটা দূরে সরে এলাম।
সন্ধ্যায় মামা বাড়ি ফেরার আগে মামি তার জাঁকজমকপূর্ণ সাজগোজ ছেড়ে একদম সাধারণ গৃহবধূর মতো সেজে নিয়েছিলেন। তবে আমি লক্ষ্য করছিলাম যে মামির মুখে ধীরে ধীরে হতাশার ছায়া পড়তে শুরু করেছে। রাতে উনি যখন নিজের ঘরে যেতেন তখন খুব মনমরা হয়ে দরজা বন্ধ করে দিতেন। আমার মনে হচ্ছিল তাদের দুজনের মধ্যে কিছু একটা ঠিকঠাক চলছে না। কিন্তু আমি সাহস করে কিছু জিজ্ঞেস করার মতো অবস্থায় ছিলাম না, কারণ এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল। কয়েকদিন পর মা এর সেই বন্ধু আবার আমাদের বাড়ি এলেন। মামিকে দেখে তিনি একটু অবাক হলেন এবং মামাকে বললেন, কিছুদিন ধরে আমি তোমাকে ফোন করছিলাম, কিন্তু আমি তোমার জন্য ২-৩টি বিয়ের প্রস্তাব দেখে রেখেছিলাম। হঠাৎ শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে, অথচ তুমি আমাকে একটাও জানাওনি। আমি কিছু বলতে চাইনি, কিন্তু তুমি তো একেবারেই আমার ফোন ধরা বন্ধ করে দিলে। মামা মায়ের বান্ধবীর সামনে হাসি মুখে বিষয়টি সামলে নিয়েছিল, কিন্তু তার নিজের বিয়ে নিয়ে কিছুই বলেনি। পরে যখন মায়ের বান্ধবী নিজের চোখে মামিকে দেখল, তখনই সে খবরটা পেল। মায়ের বান্ধবী আমাদের বাড়িতে কয়েক ঘণ্টা থেকেছিল, আর ততক্ষণে মামিকে ভালো করে পর্যবেক্ষণ করেছিল। সে যা বলল তা আমার মাথায় গেঁথে গেল। মামা বাড়িতে না থাকলে মায়ের বান্ধবী নির্বে আমাকে বলল, তোমার মামির আচরণ ঠিক মনে হচ্ছে না। বাড়িতে একজন তরুণ ভাগ্না আছে, এটা মাথায় রেখে তাকে শালীনভাবে চলা উচিত। আমার মনে হয় সে তোমার সামনে ইচ্ছা করে সেজেগুজে থাকে। আমি ওকে বেশি চিনি না, কিন্তু তোমার সাবধান থাকা উচিত। এই কথাগুলো মাথায় রেখে সে আমার মনে সন্দেহের বীজ বপন করে দিয়ে গেল। মায়ের বান্ধবীর কথাগুলো সত্যি ছিল কিনা তা বলতে পারব না, কিন্তু মামির নানান কাণ্ডকারখানা আমার নজরে আসত। তবে আমি কখনো মুখ ফুটে কিছু বলিনি। মামা আর মামির মধ্যে অনেক পার্থক্য ছিল। মামা ছিল সাধারণ, গম্ভীর প্রকৃতির আর গায়ের রং ছিল শ্যামলা, কিন্তু মামি ছিল খুবই সুন্দর আর মায়াবী। মামি বেশ চালাক ছিলেন। সত্যি বলতে, আমার শ্যামলা মামাকে কি তিনি সত্যি ভালোবাসতেন? এই প্রশ্ন আমার মনে থেকেই যেত। তবে এসব নিয়ে চিন্তা করার সময় আমার ছিল না। আমার দুবেলার খাবার ঠিক সময়ে পেতাম আর বাড়ির সব কাজও সময়মতো হয়ে যেত। কিছুদিন পর মামা গ্রামে গেল। আমাদের গ্রামের বাড়ির কিছু কাজ ছিল। মামা না থাকায় বাড়িতে শুধু আমি আর মামি ছিলাম। সেদিন আমার কলেজ বন্ধ ছিল, কিন্তু আমি আমার বন্ধুর বাড়িতে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। যাওয়ার সময় মামিকে বলে দিয়েছিলাম যে আমি দেরি করে বাড়ি ফিরব। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ঢুকে দেখি মামি আবারও সাজগোজ করে পুরো প্রস্তুত হয়ে আছে। শুধু তাই নয়, তার আচরণেও একটা অন্যরকম ভাব ছিল। সেদিন একটু অদ্ভুত মনে হচ্ছিল। মামি আমাকে ঘরে ডেকে বললেন, এসো, ভেতরে আসো। ঘরে ঢোকার পর আমি দেখলাম তিনি তার শাড়ি ঠিক করছিলেন। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। মামি হাসি দিয়ে বললেন, বাইরে দাঁড়িয়ে কেন দেখছ? যদি কিছু জানতে বা দেখতে চাও তাহলে ভেতরে এসে দেখে নাও। আর যখন এসেছ, একটু সাহায্য করো আমার কাজে। মামি আমাকে বিছানায় বসতে বললেন এবং বেশ কয়েকটি কাপড় আমার হাতে তুলে দিলেন। তারপর বললেন, আমার শাড়ির সব ব্লাউজের বোতামগুলো লাগিয়ে দেবে। আমি একটু দ্বিধা নিয়ে বললাম, এ ধরনের কাজ আমি কখনো করিনি, তাই কিভাবে করতে হয় জানি না। তখন তিনি আমার হাত ধরে বোতাম লাগানোর পদ্ধতি শেখাতে শুরু করলেন। সেই সময় মামি আমার একদম কাছাকাছি ছিলেন, কিন্তু তার দৃষ্টিভঙ্গি আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলছিল। বারবার তার কাছাকাছি আসতে হচ্ছিল, আর আমি কিছুটা অপ্রস্তুত বোধ করছিলাম। ঠিক তখনই হঠাৎ করে মামি আমার নাম ধরে ডাকলেন, আর আমি যেন হঠাৎ করে বাস্তবে ফিরে এলাম। তিনি হেসে বললেন, যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই সব বোতামগুলো লাগিয়ে দাও। আমার অনেক উপকার হবে। আমার হাতে এমন কিছু কাপড় ছিল যা আমি ধরতেও চাইনি। মামি কি কাজ করাচ্ছেন সেটার হয়তো তাকে কোনো ধারণাই ছিল না। আমি কিছু বলতে পারিনি, শুধু চুপচাপ কাজটা শুরু করলাম। আমার হাত কাঁপছিল, কারণ ভাবি সামনে দাঁড়িয়ে একদৃষ্টিতে আমাকে দেখছিলেন। সেদিন তিনি সারাদিন বাড়িতে অনেক সাজে গুজে ঘুরছিলেন। আমি খেয়াল করেছিলাম মামার সামনে কখনোই তিনি এমন পোশাক পরেন না। তাই আমি মামিকে জিজ্ঞাসা করলাম, তুমি মামার সামনে এভাবে কেন পোশাক পরো না? তখন তিনি বললেন, তোমার মামা একেবারেই বোরিং। তার কাছে এই ধরনের পোশাক পছন্দ নয়। তাই আমি ইচ্ছামতো চলতে পারি না। সে যখন বাড়িতে থাকে না, তখন আমি আমার ইচ্ছামতো থাকি। বলো তো, আমি কেমন লাগছি এই লুকে? আমি বললাম, তুমি দারুণ লাগছ। আর তুমি তো এমনিতেই অনেক সুন্দর। এত সাজগোজ না করলেও তোমাকে অনেক সুন্দর লাগে। আমি তার প্রশংসা করেছিলাম, কারণ তিনি নিজেই জানতে চেয়েছিলেন আমার মতামত। আমার কথা শোনার পর
তিনি আমার হাত ধরে তার ঘরে নিয়ে গেলেন। সেখানে আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেও আমার পাশে এসে দাঁড়ালেন। তিনি মুচকি হেসে বললেন, বলতো, আমি কেমন লাগছি তোমার চোখে? আমায় তো তুমি বেশ ভালো লাগে, তাই না? দেখো, আমাদের দুজনকে একসাথে কত সুন্দর লাগছে। তোমার মামা আর তুমি, দুজনের মধ্যে কত পার্থক্য। তোমার মামা খুব সাধারণ, কিন্তু তুমি একদমই অন্যরকম, খুবই স্পেশাল। সত্যি বলতে, তুমি যেদিন থেকে আমার কথা শুনে নিজেকে একটু আলাদা রাখছ, সেদিন থেকেই তোমার ব্যক্তিত্ব যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এই কথাগুলো বলার সময় মামি আমার হাত একটু শক্ত করে ধরে ফেললেন। যদিও তিনি আমার মামি, আমি জানতাম আমাদের সম্পর্কের একটা সীমারেখা আছে, কিন্তু মনে হলো তিনি যেন সেই সীমা ভুলে গিয়েছিলেন। তার পাশে থাকতেই আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। তাই নিজেকে দ্রুত সরিয়ে নিয়ে আমি আমার ঘরে চলে গেলাম। সারা রাত আমি আমার ঘরের দরজা আর খুলিনি, শান্ত থাকার চেষ্টা করছিলাম। পরের দিন কলেজ বন্ধ থাকলেও আমি সকালে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ সেদিন মামির সামনে থাকা সম্ভব ছিল না। মামি বলতো, তোমার মামা খুব বোরিং, আর আমাকে কাছে আসার চেষ্টা করত। কয়েকদিন ধরে তার আচরণে অনেক পরিবর্তন এসেছিল। বিয়ের প্রথম দিকে মামি খুবই আদর্শ স্ত্রী হিসেবে নিজেকে উপস্থাপন করত, কিন্তু সময়ের সঙ্গে তার আচরণ পুরোপুরি বদলে গেল। এখন সে প্রায়ই মামার সমালোচনা করতে শুরু করেছে। আমি ভাবতাম, মামার এমন কি ত্রুটি ছিল যে সে মামিকে সুখী রাখতে পারছিল না? আর সেই কারণেই কি ভাবির আমার প্রতি মনোযোগ বাড়ছিল তার। সেই রাতে, যখন মামা বাড়িতে ছিল না, মামির অস্বাভাবিক আচরণে আমি নিজেকে ঘরে আটকে রেখেছিলাম। কিন্তু মাঝ রাতের সময়ে কাউকে বাড়িতে ঢুকতে দেখলাম। জানি না সে কে ছিল। 3 দিন পর মামা বাড়িতে ফিরল। নাস্তার সময় আমি সবার সামনে তাকে জিজ্ঞাসা করলাম, মামা, তুমি কি গত রাতে তোমার কোনো বন্ধুকে কাগজপত্র নিতে বাড়িতে পাঠিয়েছিলে? আমি যখন মামাকে জিজ্ঞাসা করলাম, তিনি কি কাউকে বাড়িতে পাঠিয়েছিলেন, তিনি সরাসরি না বললেন এবং রাগে মামির দিকে তাকালেন। এরপর মামা মামিকে প্রশ্ন করলেন, এখানে কে এসেছিল? এই প্রশ্ন শুনে মামি কেঁদে ফেলল এবং বলল, তোমার ছোট ভাগনা মিথ্যা বলছে। আমি তো আসলে তোমার সঙ্গে তোমার ভাগনার বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। আমি ওর ভুলগুলো এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এখন সে আমার বদনাম করতে চাইছে। মামি বললেন, যখন তুমি গ্রামে ছিলে, তখন কুনাল কিছুটা অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল আমার সঙ্গে। এই কথা বলার সময় তিনি মামাকে কিছু ভিডিও দেখাতে শুরু করলেন। মামি অভিযোগ করলেন, ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে। মামি আরও জানালেন যে কুনাল এর অজান্তে আমি কিছু ভিডিও রেকর্ড করে রেখেছিলাম, যা এখন মামাকে দেখাচ্ছেন। তিনি বললেন, কুনাল তার ঘরে এসে এমন কিছু আচরণ করেছিল যা স্বাভাবিক ছিল না। তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে নিজেকে ঘরে বন্দি করে রেখেছিলেন। মামা মামির কথা শুনে বেশ মর্মাহত হলেন এবং তার উপর পুরোপুরি বিশ্বাস করে আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। মামা রেগে গিয়ে আমার দিকে চিৎকার করে উঠলেন, এমনকি আমাকে শাসানোর মতো আচরণও করতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম, তবে মামি নিজেই তাকে শান্ত করে আমার থেকে দূরে সরিয়ে দিল। সেদিন মামা রাগ নিয়ে অফিসে চলে গেল। তার যাওয়ার পর মামি তার মুখের মিথ্যে অশ্রু মুছে আমার কাছে এসে বলল, কুনাল, তোমার মামাকে কিছু জিজ্ঞেস করার আগে একবার আমার সঙ্গে কথা বলতে পারতে। মামি আমাকে বলল, তুমি অকারণে তোমার মামার সামনে মিথ্যে বললে কেন? তুমি মিথ্যে বলছিলে, তাই আমি তোমার আসল ঘটনা মামার সামনে তুলে ধরলাম। তবে এরপর থেকে এমন কিছু করো না। যদি তোমার কোনো ইচ্ছা থাকে, তা আমাকে জানাতে পারো। আর হ্যাঁ, নিজেকে ছোট ভেবো না। তোমার যে কোনো ইচ্ছে পূরণ করতে আমি রাজি আছি, শুধু একবার বলেই দেখো। মামির এই কথাগুলো মানে তখন আমার পুরোপুরি বোঝা হয়ে গিয়েছিল, কিন্তু একই সঙ্গে আমার ভীষণ রাগও হচ্ছিল। সে আমাকে মামার সামনে মিথ্যাবাদী হিসেবে উপস্থাপন করেছিল। সেই রাগ নিয়ে আমি তাড়াতাড়ি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে গিয়েও কোনো ক্লাসে মন বসাতে পারিনি। মামির কথাগুলোই আমার মাথায় ঘুরছিল। মামিকে দেখে মনে হচ্ছিল সে আমার থেকে কিছু আলাদা ধরনের প্রত্যাশা করছে, কিন্তু আমি সবসময় তাকে নিজ থেকে দূরে রাখার চেষ্টা করতাম। সত্যি বলতে, আমি এত ছোট ছিলাম না যে বারবার এক সুন্দরী মহিলাকে নিজ থেকে দূরে ঠেলে দেব। যেহেতু ভাইয়ের চোখে আমি ইতিমধ্যে খারাপ হয়ে গেছি, তাই মামির কথা মতো চললে কিছু হবে না। মামি তো ইতিমধ্যে সবসময় আমার পক্ষে ছিল। সেই মুহূর্তে হঠাৎ করেই আমি সিদ্ধান্ত নিলাম কলেজ থেকে বাড়ি ফিরে যাব। বাড়িতে পৌঁছেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম এবং সোজা মামির ঘরের দিকে এগোলাম। সেদিনও সে প্রতিদিনের মতো নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করেছিল। আমাকে দেখেই তার চোখে খুশির ঝলক দেখা গেল।
কাছে এসে বলল, তুমি এসে গেছ। আমি জানতাম আমার এই সাজসজ্জা তোমার নজর কাটবেই। চিন্তা করো না। তবে একটা অনুরোধ, তুমি নিজের মুখ বন্ধ রাখবে, বিশেষ করে তোমার সেই বোরিং মামার সামনে। এখানে যা কিছু দেখেছ সেটা বাইরের কারো কাছে বলো না। আমি তখন এমন ভাব দেখালাম যেন দাদার প্রতি আমারও রাগ আছে। তার কথায় সায় দিলাম। তখন সে এমন এক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিল যা আমি চাইনি। আমি সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু তখন হঠাৎ আরেকজন ব্যক্তি বেরিয়ে এলো ঘর থেকে। যখন সে ঘর থেকে বেরিয়ে এলো, তখন মামা তাকে ধরে ফেলল। মামার কণ্ঠ শুনে মামিও বাইরে এলো। মামিকে সাজগোজ করা অবস্থায় দেখে মামার আগে পাগল হয়ে গেল। সে বলল, তুমি আবারও এই রূপে আসলে? আমি তোমার সঙ্গে বিয়ে করেছিলাম শুধু তোমাকে ভালো জীবন দিতে। আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি এখনও আগের সেই জায়গায় আছো। কিছুক্ষণ আগে যে ব্যক্তি মামির ঘরে ছিল সে মামার বন্ধু সুনীল। মামি আমাকে যে প্রেম কাহিনী শুনিয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে ছিল। মামা আর মামির পরিচয় হয়েছিল এক ডান্স বারে। মামাকে মদ্যপানে আসক্ত করেছিল সেই সুনীল, যিনি তাদের প্রথমে বারে নিয়ে যেতেন। সুনীলই মামার পরিচয় করিয়ে দিয়েছিল সেই মহিলার সঙ্গে, যার আসল নাম তানিয়া নয়, বরং ছিল সুমাইয়া। মামা তাকে ভালো জীবন দিয়েছিল, এমনকি তার নামও বদলে দিয়েছিল। মামার রাগ দেখে মামি ভয় পেয়ে গেল। সে বলল, সব প্ল্যান সুনীলের ছিল। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। আমার আসল প্রেমিক সুনীল। ওই আমাকে বলেছিল তোমার সঙ্গে প্রেমের ভান করতে। সেই জন্যই আমি প্রতি রাতে তোমার সঙ্গে ঝগড়া করতাম। সেটা সুনীল এর পরিকল্পনার অংশ ছিল। ও চাইছিল তোমাকে মানসিকভাবে দুর্বল করে তোমাকে হাসপাতালের পথে ঠেলে দিতে। সবকিছুই প্ল্যানের অংশ ছিল। আমি তো শুধু আমার প্রেমিকের নির্দেশ অনুসরণ করছিলাম, বলল মামি। সুনীল তোমার কাজে উন্নতি সহ্য করতে পারছিল না, তাই সে এই পুরো পরিকল্পনা তৈরি করেছিল। একবার যদি তোমাকে পাগল প্রমাণ করা যেত, তাহলে তোমাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতো, আর তখন তোমার জায়গায় সে বসতে পারত। এটাই ছিল আমাদের আসল উদ্দেশ্য। মামা যখন পুলিশে দেওয়ার হুমকি দিল, তখন মামির মুখ থেকে সত্যটা বেরিয়ে এলো। সে ভেবেছিল সত্য বললে মামা হয়তো তাকে পুলিশে দেবে না। কিন্তু সুনীল সঙ্গে মিলে সে যে অপরাধগুলো করেছে তার জন্য সেও সমানভাবে দায়ী। সে ছিল এক অসৎ মেয়ে, তাই আমার দিকে খারাপ নজর দেওয়ার সময় একটুও ভাবেনি। মামার তো মা বাবার কথা মেনে বিয়ে করেছিল। মা সবসময় বলতেন, তোমার বিয়ে এমন এক মেয়ের সঙ্গে হবে যে দরিদ্র ও সহায়ক। মামা তানিয়ার অর্থাৎ সুমাইয়া একজন দরিদ্র ও সহায়ক মেয়েকে দেখেছিল এবং তাকে ভালো জীবন দেওয়ার জন্যই বিয়ে করেছিল। কিন্তু সেই অসৎ মেয়ে আর মামার কাছের বন্ধুই মিলে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। মানুষ যখন জীবনে উন্নতি করে তখন তার সাফল্যে খুশি হওয়ার লোক কম থাকে আর হিংসা করার লোক বেশি। বেশিরভাগ সময় সেই হিংসুটেরা তার কাছের মানুষগুলোই হয়। মামার সরলতাই তার জন্য কাল হল, কারণ সে সবসময় সবার ভালো চেয়েছে। মামা সবসময় সবার ভালো চাইত, কিন্তু তার নিজের স্ত্রী আর বন্ধুই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। মামা শেষমেশ তাদের পুলিশের হাতে তুলে দেয়। এরপর অনেক বছর কেটে গেল, কিন্তু মামা আর বিয়ে করল না। সে আমাকে পড়াশোনা করিয়ে জীবনে প্রতিষ্ঠিত করল এবং ভালো একটা চাকরি পেতে সাহায্য করল। মামার সঙ্গে যা কিছু ঘটেছিল তা দেখে আমারও বিয়ের প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল। কিন্তু সব মেয়েই একই রকম হয় না, এই সত্যটা আমি প্রিয়ার সঙ্গে পরিচয়ের পর বুঝতে পারলাম। প্রিয়ার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব মায়ের এক বন্ধু এনেছিলেন। আমাদের বিয়ে একটা সুশৃঙ্খল পরিবারে হয়েছিল এবং সেই কারণেই সমাজে আমরা যথেষ্ট মান সম্মান পেয়েছি। সেই সম্মান ও মূল্যবোধের কারণেই আমাদের দাম্পত্য জীবন সুন্দরভাবে চলছিল। আমাদের সুখী সংসার দেখে মামার বিশ্বাস ফিরে এলো যে সব মেয়ে খারাপ নয়। তখন সে নিজের বিয়ের ব্যাপারে মায়ের বন্ধু আন্টিকে অনুরোধ করল। আন্টির মাধ্যমে মামারও বিয়ে হয় এক ভালো মেয়ের সঙ্গে, যেসব গুণে পরিপূর্ণ ছিল এবং সমাজের মূল্যবোধ সম্পর্কে সচেতন ছিল। এই কারণেই মামার জীবনও সুখে চলতে লাগল। বন্ধুরা, পরিবার দ্বারা নির্ধারিত সম্পর্কগুলো সমাজে সম্মান পায়। অন্যদিকে নিজ ইচ্ছায় তৈরি সম্পর্কগুলো প্রায়ই বিশ্বাসঘাতকতার দিকে এগিয়ে যেতে পারে, কারণ সেগুলো অধিকাংশ সময় সঠিকভাবে যাচাই করা হয় না। সম্পর্কগুলোতে কোনো ভয় বা মান সম্মানের প্রশ্ন থাকে না, তাই যে কোনো সম্পর্ক গড়তে হলে পরিবার ও তাদের আশীর্বাদের গুরুত্ব থাকা উচিত। বন্ধুরা, আজকের আমাদের ছোট্ট গল্পটি ছিল এই বিষয় নিয়ে। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক
শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।